আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব এই ভিডিওতে। প্রথম খবরটি থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 20টি শান্তির চুক্তি বা দফা উল্লেখ করা হয়েছে তা কতটুকু কার্যকর, নাকি এটা ফিলিস্তিনিদের সাথে প্রতারণা। দ্বিতীয় বিষয়টি আলোচনা করব, আবারও পাকিস্তান ভারত মুখোমুখি হচ্ছে, একে অপরের মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার গাজা অভিমুখে শেষ জাহাজটিকেও আটক করেছে দখলদার বাহিনী। কি ভাবছে ইরান? চলুন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় এই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে খবরটি সেটি হলো আমেরিকার। ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শান্তি চুক্তি হিসেবে 20টি দফা উল্লেখ করেছেন এবং এই 20টি দফায় তিনি বলেছেন কিভাবে ফিলিস্তিনে শান্তি ফিরে আসতে পারে। তার এই 20টি দফা উল্লেখের পর জাতিসংঘের মানবাধিকার কর্মী, আইনজ্ঞরা এর বিপরীত মত দিয়েছেন এবং স্পষ্ট বলেছেন ডোনাল্ড ট্রাম্পের এই 20টি দফা ফিলিস্তিনের অধিকার খর্ব করবে এবং এই অঞ্চলে শান্তি বিনষ্ট করবে, শান্তি আনবে না, বিনষ্ট করবে। কয়েকটা দফা উল্লেখ করলে বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প মূলত আসলে কোন খেলায় মেতে উঠছেন। তিনি বলছেন গাজাতে, অর্থাৎ গাজাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম। তো এই অঞ্চলে কোনো হামাসের সশস্ত্র বাহিনী থাকবে না, কিন্তু ইসরায়েলের বাহিনী থাকবে। একদিকে প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করে তাদের উপর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কসাই শ্রেণীর বাহিনীকে দাঁড় করিয়ে রাখবেন পাহারায়। দ্বিতীয়ত, গাজা বা ফিলিস্তিনের পুরো দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ এটা জাতিসংঘের না, এটা হবে আমেরিকার পছন্দের কোনো একটি সরকার এবং জাতিসংঘ এটা টেক কেয়ার করবে না, এটা করবে কে? আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের পছন্দের কেউ, মানে পুরোপুরি ইসরায়েলের পক্ষে। 3 নম্বর, যত বন্দী আছে ইসরায়েলের সকল বন্দীকে মুক্তি দিতে হবে, কিন্তু ফিলিস্তিনের যত বন্দী আছে দখলদারদের হাতে তাদের মুক্তি দেওয়া হবে না, অল্প কিছু দেওয়া হবে নামকে অস্তে। তো ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিগুলো 20টি দফা উল্লেখ করেছেন এর একটিও ফিলিস্তিনের শান্তির পক্ষে নয়। মূলত তিনি দখলদার দেশটির পক্ষ নিয়ে, দখলদার দেশটি যা চেয়েছে তারই প্রকাশ ঘটিয়েছেন এই 20টি দফায়। শুধু জাতিসংঘের আইনজ্ঞ বা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা নয়, মধ্যপ্রাচ্য ডোনাল্ড ট্রাম্পের এই 20টি দফা নিয়ে বা 20টি চুক্তি নিয়ে সবাই বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে গেছে। গাজার প্রতিরোধ বাহিনী বলছে মূলত আমেরিকা ইসরায়েলকে সামনে রেখে এ অঞ্চলের দখল নিতে চাইছে। জাতিসংঘ কর্তৃক কোনো প্রশাসক, জাতিসংঘ কর্তৃক নিরপেক্ষ কোনো সংস্থা গাজার দায়িত্ব না নিয়ে যদি আমেরিকার দায়িত্ব নেয়, কার্যত এই ভূমিটি দখলদারদের হাতে তুলে দেওয়ার শামিল। এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য পক্ষ থেকে যে বক্তব্যটি আসছে ডোনাল্ড ট্রাম্পের এই 20টি দফার পুরোপুরি বিপরীত। আরব রাষ্ট্র, তুরস্ক, ইরান বা মুসলিম রাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের পক্ষ থেকে এই মার্কিন প্রেসিডেন্টের এই 20টি দফাকে সমর্থন করতে দেখা যায়নি, তবে ইসরায়েল এটিকে সমর্থন করেছে। প্রশ্ন হলো আমেরিকা আসলে চাইছে কি? শান্তি, নাকি দখলদারদের দিয়ে এই অঞ্চলটিকে ধ্বংস করে এটিকে দখল করা? পাশাপাশি এই অঞ্চলে, অর্থাৎ বিগত 2 বছর ধরে দখলদাররা যে নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে, জেনোসাইড চালিয়েছে, এর বিপরীতে গাজায় কোনো মানবিক সহযোগিতা বা ক্ষতিপূরণের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের এই 20টি চুক্তির মধ্যে বা দফার মধ্যে নেই। এখন আপনি বলেন, এটা কি শান্তি চুক্তি, নাকি কারো উপর জুলুম করে তার হাতকে শেকলে শৃঙ্খলিত করা? আসছে 2 নম্বর বিষয়। ইরান এবং তুরস্কে দুটো ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে 5.3 মাত্রার। এটি ইস্পাহান শহরের কাছাকাছি এবং তার কাছাকাছি ফোর্দো পারমাণবিক প্রকল্পের স্থানটি রয়েছে। পাশাপাশি তুরস্কের ইস্তানবুলের একটি শহরে, সেখানেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, তারও মাত্রা 5.3 এবং এটি মাটির ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার
10 কিলোমিটার গভীরে এবং ইরানেরটিও ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। কিছু কিছু মাধ্যম বলছে যে ইরান কি কোনো নিউক্লিয়ার টেস্ট করলো কিনা। তবে একই সঙ্গে ইরান এবং তুরস্কে এই ভূমিকম্পের বিষয়টি প্রাকৃতিক হিসেবেই দেখছেন অনেকে। এটি মানব সৃষ্ট বা কোনো পরীক্ষা নয়, হতে পারে প্রাকৃতিক। আবার কেউ কেউ বলছেন এটি ইরানের পারমাণবিক টেস্ট হতে পারে। এখন পর্যন্ত এই বিষয়টির কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। 3 নম্বর খবর, ভারতের সেনা প্রধান তিনি সেনাবাহিনীর একটি ব্রিগেডে বক্তব্য দেওয়ার সময় স্পষ্ট করে বলেছেন যে পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে পাকিস্তানের মানচিত্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত বিশাল বিজয় লাভ করেছে এবং পাকিস্তানের F-16 ধ্বংস করেছে, প্রচুর সেনা মেরেছে, সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে। অর্থাৎ এতদিন পাকিস্তান বা আমেরিকা বা আন্তর্জাতিক মিডিয়া যে তথ্যগুলো দেয়নি, বলেনি, ভারত নতুন করে এই তথ্যগুলো উপস্থাপন করেছে বিশ্ববাসীর কাছে। এবং কে? ভারতের সেনাপ্রধান। তিনি বলছেন পাকিস্তান মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রমোট করছে এবং তারা ভারতে অস্থিতিশীল অবস্থা তৈরির জন্য বা সন্ত্রাসী কাজের মাধ্যমে ভারতকে উত্তপ্ত করতে নীরবে কাজ করছে। আর এটি আগামী যে কোনো সময় তারা পাকিস্তানকে বড় রকম আক্রমণ করতে পারে। অর্থাৎ তার বক্তব্যের ইস্যুটি হলো ভারত যে কোনো সময় পাকিস্তানে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। আর এতে করে এই দুই দেশের মধ্যে আবারও উত্তপ্ত অবস্থা তৈরি হতে পারে। তাই তিনি ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক এবং আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অর্থাৎ ভারত নতুন করে আবারও পাকিস্তানের সাথে একটা লড়াই করার মানসিকতা পোষণ করছে। ভারত যেহেতু সেনা শাসিত রাষ্ট্র নয়, গণতান্ত্রিক রাষ্ট্র, তাই ভারতের সেনা প্রধানের এই বক্তব্যটি নরেন্দ্র মোদীর ইশারায় হবে বা হতেই পারে, এটি স্বাভাবিক। প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের হাতটা ছেড়ে পাকিস্তানের হাতটা ধরল তখন আমেরিকার বিরুদ্ধে গিয়ে ভারত এরকম একটি বক্তব্য দিল যে তার প্রতিবেশী একটি দেশের মানচিত্রকে মুছে ফেলবে পৃথিবীর মানচিত্র থেকে। এই বক্তব্যটি কি কোন চোখে দেখছে পাকিস্তান? ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ছোট কিছু স্টেটমেন্ট এসে পাকিস্তান বলেছে যে ভারত তারা নিজেরাই নিজেদের ভূমিতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং অন্যকে দোষারোপ করে তারা নিজেরাই যুদ্ধের মাঠে আসে এবং রাজনৈতিক ফায়দা লোটে। অর্থাৎ নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছে। পাশাপাশি এটিও বলেছে পাকিস্তান যদি ভুলেও কোনো প্রকার আক্রমণের চিন্তা করে ভারত পাকিস্তানে, তাহলে বিগত সময়গুলোতে পাকিস্তান যেভাবে রিটালিয়েট করেছে, প্রতি উত্তর দিয়েছে, তার চেয়ে বেশি প্রতি উত্তর পাবে ভারত এবং পাকিস্তান সেজন্য প্রস্তুত আছে। এখন প্রশ্ন হলো হঠাৎ করে ভারত কেন আবারও পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? যখন পাকিস্তানের পাশে রয়েছে আমেরিকা, যখন পাকিস্তানের পাশে রয়েছে মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব রাষ্ট্রগুলো এবং একে অপরের সাথে চুক্তি করছে, তখন ভারতের সেনাপ্রধান হঠাৎ করে এইরকম গরম বক্তব্য দিচ্ছেন কেন? অর্থাৎ ভারতকে বিশেষ জায়গা থেকে কোনো সিগন্যাল দেওয়া হয়েছে, ধরেন ইসরায়েলের পক্ষ থেকে? সবকিছু মিলে আবারও এই দু দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে একটি বক্তব্যকে ঘিরে। এটি বক্তব্যে থাকবে নাকি এটি কোনো কার্যকর বড় আঘাত, পাল্টা আঘাতে যাবে, সেটা হয়তো সময় বলে দেবে। তবে দু দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা রয়েছে। ভারত সীমান্ত অঞ্চলগুলোতে মহড়া বৃদ্ধি করেছে, তাদের বিভিন্ন বাহিনীর মহড়া চলছে, শেষ হয়েছে এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে বড় একটা পরিকল্পনা তৈরি করছে এমন আভাস ভারতীয় গণমাধ্যমগুলো দিয়েছে। এবং তারা এখন পর্যন্ত বারবারই বলছে যে অপারেশন সিঁদুর শেষ হয়নি। তার মানে ভারত একটা মোক্ষম সময়ের অপেক্ষায় আছে যে তারা পাকিস্তানের কোনো দুর্বল পয়েন্ট পেলেই সেখানে তারা নতুন করে আবারও আক্রমণে ঝাঁপিয়ে পড়বে। পাশাপাশি পাকিস্তান বেশ ফুরফুরে অবস্থায় রয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প তার হাত ধরেছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের মোড়ল রাষ্ট্রগুলোর সাথে পাকিস্তান বেশ কিছু চুক্তি করেছে, যেমন সৌদি আরবের সাথে চুক্তি করেছে। পাকিস্তানে আক্রমণ মানে সৌদিতে আক্রমণ, সৌদিতে আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ। তো এই বিষয়টি শুধু সৌদি নয়, নীরবে বাকি আরব রাষ্ট্রগুলোর সাথেও পাকিস্তানের একটা আলোচনা চলছে। তাই এই যাত্রায় ভারত পাকিস্তানে আক্রমণ করতে হলে
অনেক হিসেব নিকেশ করতে হবে। শেষ করছি যে খবরটি দিয়ে, গাজার উদ্দেশ্যে বা গাজার অভিমুখে রওনা হওয়া যে জাহাজগুলো, ত্রাণবাহী জাহাজ, তার সর্বশেষ জাহাজটিকেও আটক করেছে দখলদার বাহিনী এবং পৃথিবীর প্রতিটি দেশ থেকে এর কড়া প্রতিবাদ আসছে। প্রত্যেকটি দেশ, তুরস্ক থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলো দখলদারদের ব্যাপক সমালোচনা করছে। শুধু দখলদার নয়, এর জন্য আমেরিকারও সমালোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে দ্রুত এই জাহাজগুলোকে মুক্তি দেয়া, জাহাজে আটক নাবিকদের, ত্রাণকর্মীদের মুক্তি দেয়া এবং এই ত্রাণগুলো গাজার মানবিক সহায়তার জন্য পৌঁছে দেয়া বা তাদেরকে সহযোগিতা করার জোর দাবি উঠছে এবং প্রত্যেকটা দেশের পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে ইতিমধ্যে বক্তব্য আসতে শুরু করেছে। দর্শক, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাতে আবারও চেষ্টা করব আরও বেশ কিছু ব্রেকিং খবর আপনাদের পৌঁছে দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।